গল্প প্রণয়ের সুর সিজন ২ গল্প পর্ব ৬ লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। সাব্বির জেরিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জেরিন বিরক্ত হয়ে বলল, কি ভাই, এভাবে কি দেখছিস? রূপ বেড়েছে নাকি আমার? সাব্বির কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলল, তোর আর রূপ ওই তো সবসময় পেটনের মতোই থাকবে, যতই আদা ময়দা ঘষা মাজা করিস না কেন? জেরিন রেগে তাকালো। সাব্বির বলে উঠল, আচ্ছা সরি। এখন বল, তুই কি করে জানলি যে কথা নিখিল ভাইও জানে না? সকালে হঠাৎ রাস্তায় সেজমাকে দেখেছি, সাথে রাহা ছিল আর একটা বাচ্চা। বাচ্চাটা দেখতে অনেকটাই নেহার মতো। আমি যদিও লুকিয়ে দেখেছি, কিন্তু বাচ্চাটা সেজমাকে নানু ভাই ডাকছিল। ধর অন্য কারোর বাচ্চা যদি হতো তাহলে এত ভালো বন্ডিং কি করে হতো? তাই আমার মনে হচ্ছে এটা নিখিল ভাইয়ের মেয়ে। সাব্বির জেরিনের মাথায় একটা ঠেলা মারল, বলে উঠল, আগে শিওর হ, কোনো কিছু নিশ্চিত না হয়েই কান্নাকাটি জুড়ে দিয়েছিস। আগে খোঁজ নিতে হবে ওদের ঠিকানা কোথায় পাবো। মাথা মোটা, কয়েকদিন একটু নজর রাখলেই তো হয়ে যাবে। তুই চিন্তা করিস না, আমি দেখছি বিষয়টা। দেখ, ভাইয়াকে কিন্তু কিছু বলবি না, এমনিতে অনেক সমস্যা চলছে পরিবারে। এসব শোনার পর তো ভাইয়া আরও রেগে যাবে। সাব্বির জেরিনকে নানান কথা বলছে আরও। এর মধ্যে ওদেরও জুনিয়র একটা মেয়ে এসে দাঁড়ালো সাব্বিরের সামনে। সাব্বির খেয়াল করেও করল না যেন, জেরিনও তেমন পাত্তা দিল না। সে তো জানে মেয়েটা সাব্বিরকে পছন্দ করে। জেরিন তো কয়েকবার সাব্বিরকে খোঁচা মেরে বলেছে, যা সুন্দর আছে প্রেমটা এবার করেই ফেল। কিন্তু সাব্বির ছেলেটা নিজের ভাইয়ের ছ্যাঁকা খাওয়া স্টোরি শুনিয়ে কান পচিয়ে ফেলল একেবারে। নিশি বলে উঠল, সাব্বির ভাইয়া, আমার না আপনাকে অনেক বেশি পছন্দ না, আসলে আমি আপনাকে ভালোবাসি। সাব্বির এদিক ওদিক তাকিয়ে বলল, আর কিছু বলবে? নিশির মুখটা বেরোনোর মতো চুপসে গেল। মুখ কালো করে বলল, কেন, আমাকে ভালোবাসা যায় না? সাব্বির গম্ভীর হলো অনেকটা। শোনো নিশি, তোমাকে হয়তো ভালোবাসা যায়, তবে সেটা অন্য কারো ক্ষেত্রে সম্ভব হবে। জানো তো, এক মনে একজনের বেশি মানুষকে জায়গা দেওয়া যায় না। আমি একজনকে ভালোবাসি, আর বাকি জীবন যতদিন বাঁচব শুধু তাকেই ভালোবাসবো। তাই দুঃখিত, তোমার ভালোবাসা গ্রহণ করার মতো সাধ্য আমার নেই। সাব্বিরকে এত সিরিয়াস হতে দেখে জেরিন কিছুটা চিন্তিত হলো। এই ছেলেও প্রেম টেম করে? কই, তাকে তো বললো না। আর না এমন কিছু চোখে পড়েছে কখনো। ভালো করে চেপে ধরতে হবে বজ্জাতটাকে। নিশি জেরিনের দিকে তাকিয়ে বলল, জেরিনকে ভালোবাসেন আপনি? জেরিন চমকে উঠল যেন। বলে কি এই মেয়ে? জেরিন চোখ বড় বড় করে তাকাতে দেখে সাব্বির মুচকি হেসে বলল, না। জেরিন জোরে বলে উঠল, আল্লাহ বাঁচাইছে। সাব্বির উঠে চলে গেল। জেরিন পিছনে বলল, আরে ভাই দাঁড়া তো, কোন রমণের সহিত তোমার এত গভীর প্রণয়, আমাকেও তো বলো না। বেশি কিছু সময় জেরিন সাব্বিরকে জিজ্ঞেস করলো, নানান প্রশ্ন করলো, কিন্তু ছেলেটা যেন মুখে তালা দিয়ে রেখেছে। জেরিন সাব্বির বাড়ির কাছে চলে এসেছে প্রায়। ঠিক তখনও নীরবতা ভেঙে সাব্বির বলে উঠল, আচ্ছা জেরিন, সত্যি কি তুই বেঁচে যাবে আমি তোকে ভালো না বাসলে? জেরিন প্রশ্নটা শুনে বুঝতে পারল না। প্রথমে চোখ ছোট ছোট করে রেখে বলল, কিরে, কি হলোটা কি তোর? শিশির ভাইয়ার ভূত চাপলো নাকি মাথায়? সাব্বির বলল, যা তো বাড়ি যা। সাব্বিরের চলে যাওয়ার দিকে কিছুপল তাকিয়ে রইল জেরিন। কি হলো হঠাৎ ছেলেটার? কি সব ভালোবাসার কথা বলে গেল? নেহা অন্যমনস্ক হয়ে বসেছিল। কখন থেকে যে নিখিল তার দিকে তাকিয়ে সেদিকে খেয়াল নেই মেয়েটার। নিখিল স্পষ্ট দেখছে নেহা মোবাইলে কিছু একটা দেখছে, তারপর থেকে গম্ভীর হয়ে বসে আছে। কি এমন লুকাচ্ছিস বলতো? নেহা হঠাৎই যেন বিষম খেলো, আমতা আমতা করে বলল, কই কিছু না তো।
নিখিল নেহার হাত টেনে নিজের খুব কাছে নিয়ে আসে, চোখে চোখ রেখে বলল, তোর থেকেও বেশি চিনি আমি তোকে। নেহা হেসে ফেলল, তাচ্ছিল্য করে বলল, সত্যি আপনি আমাকে আমার থেকে বেশি চিনেন? যদি সত্যিই চিনতেন তাহলে আজ আমাদের মধ্যে এত দূরত্ব থাকতো না, আমাদের বিচ্ছেদ হতো না। নিখিল নিখিল তাকিয়ে আছে। নেহা দূরে সরে দাঁড়ালো। বল, কি করলে তোকে আবার ফিরে পাবো? কি করলে তোর মনে হবে আমি তোকে, শুধু তোকেই ভালোবাসি? ভালোবাসা কখনো বলে কয়ে হয় না, এটা উপলব্ধি করতে হয়। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন অপর ব্যক্তি সেটা উপলব্ধি করতে পারে। জানেন তো, আমার প্রায় মনে হতো আমার ভালোবাসা এত কিসের কমতি ছিল যা আপনার মন ছুঁতে পারেনি। আমি কি আপনাকে কম ভালোবেসেছি, নাকি আমি কখনো ভালোবাসতে পারিনি যার জন্য আপনার এতটুকু বিশ্বাস আমি অর্জন করতে পারিনি? জানেন নিখিল, আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি কোন বিষয়টা? আপনাকে আমি এত করে চাইলাম, এত এত বেশি চাইলাম, যার জন্য সৃষ্টিকর্তা আপনাকেই আমাকে দিলেন না। আপনি আমাকে আমার মতো করে এক ফোঁটাও ভালোবাসলেন না। আমি হারিয়ে গেলাম, তাও আপনি আমাকে একটু মনে করলেন না। জানতেও চাইলেন না আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আপনি আজও অন্য কারো, সেই দিনও অন্য কারো ছিলেন। আসলে দোষটা আমারই। আমি আপনাকে চেয়েছি নিজেকে হারিয়ে, আপনাকে জানতে চাইতেই নিজেকে এতটা নিচে নামিয়েছি, আর ওপরে ওঠাতেই পারলাম না। তার আগেই ভেঙে কুড়িয়ে দিলেন আপনি আমাকে। বুঝিয়ে দিলেন সবাই সব কিছুর যোগ্য হয় না। আপনার মতো যুক্ত ব্যক্তির সাথে নেহার মতো অযোগ্য কাউকে মানায় না। আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনাকে চাইলাম, নিজেকে সবটুকু দিয়ে শুধু আপনাকে চেয়েছিলাম। কিন্তু আফসোস, আপনি আমার হলেন না। আপনি আমাকে একবারের জন্যও চাইলেন না। আপনি সেদিন আমাকে হারিয়েছেন, যেদিন অন্যের কথা বিশ্বাস করেছিলেন। আমার বিশ্বাস সেদিন হারিয়েছে, যেদিন আপনি অন্য কারোর জন্য আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। হয়তো আমি ভুল, আমি আপনাকে বুঝতে পারিনি, আপনার মতো করে আপনাকে চাইতে পারিনি, আপনাকে ভালোবাসতে পারিনি। ভুল করলে মাসুল দিতে হয়, তাই এখন সেই ভুলের মাসুল দিতে এসেছি। আপনি চিন্তা করবেন না নিখিল, আমি ফিরে এসেছি তার মানে এই নয় আপনার জীবনে আবার অধিকার ফলাতে এসেছি। আপনি এখন আমি থাকায় শিলাকে রিজেক্ট করেছেন, তার দরকার নেই, চাইলে বিয়ে করতে পারেন। আপনার বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আপনি যেদিন খুশি বিয়ে করতে পারেন। ডিভোর্স পেপার তৈরি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা সব সময়ের জন্য আলাদা হয়ে যাব। এতদিন তো তাও একটু একটু জোড়াতালি দেওয়ার সম্পর্ক ছিল, সেটাও আর থাকবে না। নিখিল গম্ভীর কণ্ঠে বলে উঠল, এক পক্ষ বিচার করে সিদ্ধান্ত নেওয়া কি উচিত নেহা? কেন এই কথা বলছেন? আমার দিকটা চিন্তা করেছিস কখনো? কখনো কি বলেছি বল তো? একবারের জন্য কি আমার মুখ দিয়ে বের হয়েছে, নেহা চলে যা আমার জীবন থেকে, তোকে আমি ভালোবাসি না? সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা মানুষের আচরণে বোঝা যায়। যাই হোক, কথা না বাড়ানোই উচিত। বাড়ি যেতে হবে আমাকে। নিখিল নেহার দুহাত মুঠোয় নিল। তাকা আমার দিকে। নেহা তাকালো না, শুধু বলল, আমার দেরি হচ্ছে, যেতে হবে আমায়। কেন পালাতে চাস বারবার? নেহা তাকালো এবার। চোখ দুটো কেমন ঘোলাটে, তার কণ্ঠ কাঁপছে রীতিমতো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কারণ আমি আরেকবার আপনার কথার জালে ফাঁসতে চাই না। আমি আরও একবার ঠকতে চাই না। আমি আরও একবার ভালোবাসার মতো ভুল করতে চাই না নিখিল। আমি আপনার মতো নই, নিজেকে সামলাতে পারি না আপনার মতো। নেহা বোকা, সহজ সরল, হ্যাঁতে হ্যাঁ মিলানোর মতো মেয়ে, দুটো চকলেট দিয়ে চুপ করে দেওয়ার মতো মেয়ে, ঘুরে ফুরে লাফাতে থাকা মেয়ে, বাচ্চাদের মতো অবুঝ নেহা। আমি আরও একবার সেরকম হতে চাই না।
যে নেহাকে দেখে আপনি ভুলে গিয়েছিলেন এত কিছুর ভিড়েও ওই মেয়েটার একটা মন আছে। ওই মেয়েটার সব কিছু শুধু মজার চলে করা বোকামি নয়। ভালোবাসা কখনো বোকামি হতেই পারে না। তবে একটা রিকোয়েস্ট নিখিল, যদি কখনো কাউকে ভালোবাসতে না পারেন তো সরাসরি বলে দিবেন। কারো ফিলিংস নিয়ে তো বাজেভাবে খেলবেন না। নেহা বোকা ছিল, সয়ে নিয়েছে। অন্য কেউ হয়তো নেবে না। বোকারা বারবার একই বোকামি করবে ভেবে থাকলে ভুল করছেন আপনি। যে বোকা সহজ সরল নেহা আপনাকে ভালোবাসতো, আপনার ভালোবাসা পেতে সারাদিন পাগলামি করত, সেই নেহা 5 বছর আগে মরে গেছে। মরে গেছে আপনার নেহা, মরে গেছে। নিখিল মেহমদ চৌধুরী, আপনি নিজ হাতে খুন করেছেন তাকে। নেহা কথা বলে হাঁপিয়ে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েটার। নিখিল নেহার গালে হাত রাখল, অধৈর্য হয়ে বলল, কি হয়েছে জান? কেন এমন করছিস? আমি জানি আমি ভুল করেছি। যা শাস্তি দিবি মাথা পেতে নেব, তাও দ্বিতীয়বার ছেড়ে যাওয়ার কথা বলিস না প্লিজ। নেহা চোখ বন্ধ করতে করতেই কাপা কণ্ঠে বলে উঠল, না মীরা। নেহা নিখিলের কোলে ঢলে পড়ল। নিখিলের পাগলপ্রায় অবস্থা। নেহাকে কোলে তুলে নিল, গাড়িতে ওঠালো। হসপিটালে যেতে যেতে তাকে যেতে হবে, তাকে হিতাহিত জ্ঞান বলে বসেছে যেন। হসপিটালে পৌঁছাতে কিছুটা সময় লাগলো নিখিলের। নেহার মাথা খুলে রেখেই ড্রাইভ করছে এতক্ষণ। মেয়েটার কিছু হলে কিছুতেই বাঁচবে না নিখিল। মেয়েটা কি ভাবে কি নিজেকে? সে শুধু একাই ভালোবাসতে জানে। নিখিল ওকে খোঁজেনি। পুরো দেশ খুঁজেছে, কোথাও পায়নি মেয়েটাকে। কোন দেশে গিয়েছে সেটাও জানতে পারেনি। রোজ রোজ নেহার মামাকে রিকোয়েস্ট করেছে বলার জন্য। নেহা কোথায় শুধু যাতে একবার তাকে বলে। মেয়েটা ভুল ভুল বুঝে কিছু না জানিয়ে চলে গেল। নিখিল কি করে বেঁচে আছে একবারও জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে? পারে শুধু কোনো না কোনো একটা কাহিনী করতে। নেহা কি জানে না তাকে এমন অবস্থায় দেখলে নিখিলের কলিজা ফেটে যায়? তারপরও মেয়েটা সব সময় তাকে কষ্ট দিবে। তার বেলায় ভুল বোঝাবুঝি থাকবে, তাই বলে ছেড়ে চলে যাবে? নিখিল স্বীকার করে তার ভুল, সেই দোষী। একটাবার সুযোগ তো দেবে নিজেকে শুধরে নেবার। না, সবাই তো তাকেই আসামি বানিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছে। তো রেখেছেই, নামানোর নাম নেই। হসপিটালে নেহা বাড়ির সবাই এসে পড়েছে। আইরিনের বিয়ে। মেয়েটাকে বিদায় দিতে না দিতেই নিখিলের ফোন। শহীদুল চৌধুরী এসেছে সবার আগে। কতদিন পর মেয়েকে দেখবেন তিনি। মনটা কেমন বিষণ্ণতায় ছেয়ে গেল তার। শাহ আলম চৌধুরী বেশ চড়েছেন নিখিলের উপর। ওর জন্য মেয়েটা অসুস্থ হয়েছে। নিখিল রেগে বেরিয়ে গেল। বাড়ি শুদ্ধ মানুষ তার বিপক্ষে, সবাই আদরের মেয়ের পক্ষে। নিজের বাড়ির লোক ভিলেন বানিয়ে দিল এভাবে। তাহমিদা বেগমকে কেউ খবর দিতে পারল না সহজে। কি করে দেবে ফোন নম্বর বা ঠিকানা, কিছুই নেই তাদের কাছে। রাহার কলেজে দেওয়া ইনফরমেশন থেকে নাম্বার নিয়ে তাতেই ফোন দিয়েছে শেষমেশ। বেশ কিছুক্ষণ পরে হসপিটাল আসলো রাহা। শহীদুল চৌধুরী অধীর অপেক্ষায় ছিলেন কখন তাহমিদা বেগম আসবেন। মানুষটার সাথে এতদিনের পথ চলা তার, তবুও কতদিন হলো সামান্য চোখের দেখাটাও দিল না। এত অভিমানী তার অর্ধাঙ্গিনী। রাহা ছুটে গেল কেবিনের বাহিরে। ডাক্তার কথা বলছে, ডেকেছে যে কোনো একজন যেতে পারবে, যে নেহা সম্পর্কে সবচেয়ে বেশি জানে। রাহা এগিয়ে গিয়ে বলল, আমাকে বলুন, আমি জানি আপু আগে কতটা অসুস্থ ছিল, তার কি কি সমস্যা আছে। ডাক্তার প্রথমে একবার বলল, বড়রা কেউ। রাহা কিছুটা বিরক্তি হয়ে বলল, দেখুন ওনারা কেউ আমার আপুকে চিনে না, বলতেও পারবে না তার সম্পর্কে কিছু। বলার হলে আমাকে বলুন। শাহ আলম চৌধুরী ডাক্তারকে বুঝিয়ে বললেন রাহাকেই বলতে। রাহা হসপিটালে আসার পর কারো দিকে একবারের জন্য তাকায়নি। সবচেয়ে বেশি অবাক হয়েছে রোহান। তার কত ভালো বন্ধু ছিল, আর রাহা কত চিকন হয়ে গেছে আগের তুলনায়। মেয়েটার পুরোপুরি বদলে গেছে। ডাক্তার বেশ কিছুক্ষণ কথা বলার পর বলল,
তাহলে রাহা, তোমাদের উচিত হবে পুরনো ডক্টরের পরামর্শ নেওয়া। আপাতত আমি মেডিসিন দিচ্ছি, যেহেতু ব্রেনে চাপ পড়েছে, তাই না জেনে বুঝে কিছু করছি না আমি। চিন্তার কিছু নেই, বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। রাহা কথাগুলো তাহমিদা বেগমকে জানিয়ে দিয়েছে। ডক্টর এটাও বলেছে, পেশেন্ট অনেকবার বিড় করে কারো নাম নিয়েছে, তাকে যাতে আনা হয় দ্রুত। রাত হয়ে এসেছে, সবাইকে এক প্রকার বাধ্য করা হলো বাড়ি চলে যাওয়ার জন্য। হামিদা বেগম থেকে গেলেন সাথে রাহা। সবাই চলে যেতে হামিদা বেগম বলল, আমাকে ভুলে গেছিস রাহা মা? রাহা তাকালো তার দিকে, ছোট করে বলল, না, তোমাকে কি করে ভুলে যাব বড় মা? এখনো রাগ করে থাকবি বড় মায়ের উপর? কথা বলবি না? রাহা তাকালো, মেয়েটার চোখে পানি। এতটা সময় নিজের কাছের মানুষগুলোকে পেয়েও নিজেকে কঠিন করে রাখতে রাখতে হাঁপিয়ে উঠেছে সে। আর কত সময় অনুভূতি চেপে রাখা যায়? কেঁদে উঠল রাহা। হসপিটালে শাহিনের সাথে দেখা করতে এসেছিল রোম। হুট করে বেঞ্চে বসে থাকা রাহার দিকে নজর পড়ল তার। এই মেয়েটা কাঁদতেও পারে? কত প্রহেলিকা এই নারীতে! রাহা জড়িয়ে ধরল হামিদা বেগমকে। এর মধ্যে তাহমিদা বেগম আসলেন। হামিদা বেগম তাকে দেখেই ছুটে গেলেন, জড়িয়ে ধরে বলল, কেমন আছিস সেজো? এত রাত বোনটাকেও একবার বলে যাওয়া গেল না। তাহমিদা হামিদা বেগমকে জড়িয়ে ধরল, বলল, আপা, কি করে ভালো থাকি বলো? আমার মেয়েটা আমার কলিজাটা যে ভালো নেই আপা। দেখো না, মাকে কষ্ট দিতে আবার অসুস্থ হয়ে পড়ল। মেয়েটা কবে আবার হাসবে, কবে ভালো থাকবে পুরোপুরি? আমি মা হয়ে যে এসব আর সইতে পারছি না। তাহমিদা বেগম পেছন থেকে একটা বাচ্চার কণ্ঠস্বর শোনা গেল, মাম্মা, মাম্মা কোথায়? রাহা হাতের ইশারায় করতে দৌড় দিতে দেরি হলো না মেয়েটা। হামিদা বেগম হতবাক হয়ে চেয়ে রইলেন কতক্ষণ। নামিরা ছোট্ট ছোট্ট হাতে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। হামিদা বেগমের অবাকের বেশ কাটল না এখনো, তবু পিছু গেল সাথে তাহমিদা বেগম আর রাহা। বেডের কাছে গিয়ে নামিরা কেঁদে উঠল, গোলাপি ঠোঁটজোড়া উল্টে মাম্মা বলে ডেকে উঠল। নেহার একটা হাত দু হাতে জড়িয়ে ধরল, মাথাটা বুকে এলিয়ে দিয়ে বলল, মাম্মা, মাম্মা ওঠো, দেখুন নামিরা এসেছে। চলবে। প্রিয় দর্শক, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।